1941 সালের 16 জানুয়ারি এটা হলো সেই দিন যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে দেশ ত্যাগ করেছিলেন। ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করে রেখেছিল, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন ব্রিটিশরা কেন তাকে গৃহবন্দী করে গোটা বাড়ি পুলিশ দিয়ে ঘিরে রেখেছিল? আর নেতাজিকে নিয়ে ব্রিটিশদের এত আতঙ্কের কারণটাই বা কি ছিল? আর সেই দিন রাত্রে ঠিক কি হয়েছিল? আজকে নেতাজির 127তম জন্মজয়ন্তীতে আসুন এই সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা সকলে দাস হয়ে জন্মেছি, আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। This man was Subhash Chandra Bose. Subhash Chandra Bose is considered as a defiant nationalist. नेताजी सुभाष चंद्र बोस, ये नाम आज भी लोगों की रगों में राष्ट्रभक्ति की ऊर्जा का संचार कर देता है। সাল 1938 গুজরাটের হরিপুরাতে কংগ্রেসের হরিপুরা সেশন হলো। তখন কংগ্রেসের সমস্ত বড় বড় লিডাররা প্রত্যেক বছর দেশের কোনো এক জায়গায় মিলিত হতেন। এখানে তাদের পরবর্তী স্ট্র্যাটেজি নির্ধারিত হতো। ওই বছর হরিপুরাতে এই সভা হয়েছিল, তাই এটা হরিপুরা সেশন। এই সভায় সভাপতিত্ব করেন নেতাজি। এই সভাতেই সিদ্ধান্ত হলো কলোনিয়াল ইন্ডিপেন্ডেন্স নয়, টোটাল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশদের ভারতের উপর কোনো কর্তৃত্ব থাকবে না, তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। ভারত সম্পূর্ণ একটা স্বাধীন দেশ হবে। এরপর থেকেই নেতাজির সাথে গান্ধীজির বিচারধারা আলাদা হতে শুরু করলো। নেতাজি মনে করতেন ইংরেজদের সাথে আলাপ আলোচনা করে অহিংসার পথে আন্দোলন করে তাদের দেশ থেকে তাড়ানো যাবে না। শত্রুদের সেই ভাষাতেই উত্তর দিতে হবে যে ভাষা তারা বুঝবে। তিনি বলেছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়। শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি। এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার আদর্শ ও আইডিওলজি দেশের হাজার হাজার যুবককে অনুপ্রাণিত করল। পরের বছর 1939-এ কংগ্রেসের ত্রিপুরী সেশন হলো। নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হলেন। কংগ্রেসের এই ডেমোক্রেটিক ইলেকশনে নেতাজি গান্ধীজির পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে 280 ভোটে পরাজিত করলেন। এদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। গোটা বিশ্বে যুদ্ধের দামামা বাজছে। নেতাজি মনে করলেন এই সময় যদি ভারতেও ইংরেজদের উপর আক্রমণ চালানো যায় তাহলে ইংরেজদেরকে সহজে দেশ থেকে তাড়ানো যাবে। কিন্তু কংগ্রেসের বেশ কিছু নেতা, এমনকি গান্ধীজিও তাতে সায় দিলেন না। তিনি মনে করতেন শত্রুকেও তার খারাপ সময়ে বিপদে ফেলাটা ঠিক নয়। তাই ভারতের জাতীয় কংগ্রেস থেকে নেতাজিকে ব্যান করা হলো। তো हमें अपने अपने अलग रास्तों पर चलना होगा। নেতাজি প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন দিলেন। এই সময় পরিস্থিতি ব্রিটিশ সাম্রাজ্যের একদম অনুকূল ছিল না। একদিকে বিশ্বযুদ্ধে জার্মানির প্রবল চাপে তারা অভাবনীয় পরিস্থিতির মুখে পড়ে, আর অন্যদিকে নেতাজি হয়ে উঠলেন ভারতীয় যুবকদের প্রতীক, যারা স্বাধীন ভারতের লড়াইয়ে সমস্ত সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত ছিল। ব্রিটিশদের যুদ্ধের জন্য ভারতীয় সৈন্যের প্রয়োজন ছিল, ঠিক যেমনটা তারা করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধে ভারতের লক্ষ লক্ষ মানুষকে সৈন্য হিসাবে যুদ্ধে পাঠানো হয়েছিল। এখন তা করতে গেলে নেতাজিকে জনসাধারণের সমর্থন থেকে দূরে রাখতে হবে। কারণ নেতাজি শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি জানতেন কিভাবে নিজের খেলায় ব্রিটিশদের হারাতে হয়। আর এটাই ছিল ব্রিটিশদের কাছে সব থেকে ভয়ের কারণ। তাই 1940 সালের জুলাই মাসে নেতাজিকে কলকাতার জেলে বন্দী করা হলো। জেলে থাকাকালীনই নেতাজি জার্মানি ও রুশের কাছে সামরিক সাহায্য চাওয়ার কথা ভাবলেন, কিন্তু কলকাতার জেলে থাকা অবস্থায় তা কখনোই সম্ভব নয়। তাই নেতাজি একটা উপায় বের করলেন, জেলে আমরণ অনশন শুরু করলেন। আস্তে আস্তে যখন তার স্বাস্থ্যের অবনতি হতে থাকলো, ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হলো। কারণ জেলে যদি তার কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে ভারতের যুব সমাজ ইংরেজদেরকে ছেড়ে কথা বলবে না। 1940 সালের 5ই ডিসেম্বর ব্রিটিশরা নেতাজিকে জেল থেকে ছাড়লো, কিন্তু তাকে গৃহবন্দী করে রাখা হলো। এই সময় ব্রিটিশরা নেতাজির বাড়িতে প্রতিনিয়ত নজরদারি করতে থাকে, যাতে তিনি সেখান থেকে কোনোভাবেই বেরুতে না পারেন। গৃহবন্দী থাকার সময়ই তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করলেন। তাকে সাহায্য করলেন ভাইপো শিশির ও আকবর শাহ। শিশির কুমার বোস নেতাজির দাদা শরৎচন্দ্র বোসের ছেলে।
শরৎচন্দ্র বসু ছিলেন একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার। আকবর শাহ সুভাষের ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের এক সহযোদ্ধা। আকবর শাহ তখন ছিলেন পেশোয়ারে, যেটা এখন পাকিস্তানে অবস্থিত। নেতাজি গোপনে তাকে টেলিগ্রাম করলেন, আর্জেন্টলি কলকাতা আসার কথা বললেন। এরপর তিনজনে নেতাজির দেশ ত্যাগের প্ল্যান বানানো হলো। ঠিক করা হলো তিনি ভারত থেকে কাবুল হয়ে রুশ চলে যাবেন এবং তাদের কাছে সামরিক সাহায্য চাইবেন। কিন্তু সমস্যা হচ্ছে তিনি বাড়ি থেকে বেরোবেন কিভাবে? চারিদিকে তো পুলিশ, ধরা পড়া মানে তো সব শেষ, তাকে আবার জেলে ভরে দেওয়া হবে। অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো শিশিরের গাড়ি করে বাড়ির সামনের দরজা দিয়ে সিম্পল ভাবে বেরিয়ে যাবেন, তারপর যা হবে তা দেখা যাবে। শিশিরের ওয়ান্ডারার নামে একটা জার্মান গাড়ি ছিল। শিশির ওই গাড়ি নিয়েই কয়েকদিন নেতাজির বাড়ি আসতে লাগলেন অসুস্থ কাকাকে দেখতে আসার নাম করে। একজন ভাইপোর অসুস্থ কাকাকে দেখতে আসার মধ্যে ইংরেজরা সন্দেহের কিছু দেখল না। প্রত্যেকদিন শিশির ওই গাড়ি নিয়েই রাত্রে বাড়ি যেতে লাগলো। পুলিশের কাছে আস্তে আস্তে সেটা ইউজ টু হয়ে গেল। Is the Wanderer car, which was registered in my father Shishir Kumar Bose's name. It was in this car that Netaji escaped from this house on the night of 16-17th January. এরপর এলো সেই বিশেষ দিন, 16ই জানুয়ারি 1941। জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডা, জ্যোৎস্নার রাত। শিশির রাতের খাবার আগে আগে খেয়ে নিল, তারপর গাড়ি চালিয়ে এলগিন রোডে সুভাষের বাড়ি এলো। রাত তখন 8:30। গাড়িটা বাড়ির পিছনে এসে দাঁড় করানো হলো। সুভাষের ভাইজি ইলা আর খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া বাড়ির কেউই এই পরিকল্পনার ব্যাপারে কিছুই জানতো না। শিশির আর সুভাষ বাড়ির সকলের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশ ধারণ করলেন। তখন রাত 1:30। দ্বিজেন দোতলার একটা জানালা থেকে সংকেত দিল যে কোনো পুলিশ সামনে নেই, এটাই সঠিক সময়। সুভাষের ঘরের আলো জেলে রাখা হলো যাতে সবাই ভাবে তিনি ওখানেই আছেন। সুভাষ আর শিশির বাড়ির লম্বা বারান্দার দেওয়াল ঘেঁষে পা টিপে টিপে চলতে লাগলো। তারা পিছনের সিঁড়ি দিয়ে গাড়ির কাছে পৌঁছলেন। সুভাষ পিছনের সিটে মাথা নিচু করে বসলেন, শিশির গাড়ির চালকের আসনে বসলেন। আর বাড়ির সামনের দরজা দিয়ে গাড়ি বেরিয়ে চলে গেল এজিসি বোস রোড, হারিসন রোড হয়ে হাওড়া ব্রিজ, তারপর জিটি রোড ধরে সোজা বর্ধমান হয়ে ধানবাদ। এরপর বেশ কিছুদিন ধরে ইলা তার কাকুর ঘরে খাবার দিতে থাকলো, আর সেই খাবার নিজেই খেয়ে নিত। সন্ধ্যার সময় নিয়ম করে ঘরে আলো জ্বেলে দিত, এই ধারণা দেওয়ার জন্য যে সুভাষচন্দ্র ওখানেই আছেন। বেশ কিছুদিন পর জানা গেল সুভাষ সেই ঘরে নেই। নিউজ পেপারে খবর হলো, কিন্তু ততক্ষণে নেতাজি ব্রিটিশদের ধরা ছোঁয়ার বাইরে। ইংরেজরা তার টিকিটই আর ধরতে পারল না।